আপনাদের সবাইকে জানাই নমস্কার। আজকে বিক্রমগড় যুব সংঘ আয়োজিত এই বিচিত্রানুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, গানের অনুষ্ঠান, আজকে যে শিল্পী আসতে চলেছেন তার নাম তো আপনারা সবাই জানেন। কি জানেন তো? সবাই জানেন তো, নতুন করে বলার দরকার নেই। যেটা আমার বলার সেটা হচ্ছে যে যারা যারা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন, যারা যারা দূরে রয়েছেন, এখন এসে পৌঁছননি, তারা তাড়াতাড়ি এই আমাদের এই মঞ্চের সামনে এসে আসন নিয়ে নিন। কারণ যদি দেরি করে আসেন এবং আসন যদি না পান তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। আজকে দাঁড়িয়ে থাকা নিয়ে মনে হচ্ছে তাদের কপালে আছে যারা লেট করে আসবেন। আরে পিছন থেকে যারা আসছেন একটু আস্তে 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 নিজে আসন নিন। হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা, আজকে তো অনুরূপ পারফর্ম করছেই, আমরা তার জন্য অপেক্ষা করে বসে রয়েছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে, অনুরূপের সঙ্গে একজন স্পেশাল ট্যালেন্ট আজ এই মঞ্চে পারফর্ম করতে চলেছেন। তার নামটা একটু সাসপেন্স থাক, জানাবো আপনাদের সময় মতো। তাকে নিয়ে, অনুরূপকে নিয়ে ফিরবো আজকের এই বিচিত্রানুষ্ঠানে। সমস্ত পল্লীবাসীদের তরফ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন, অনুরূপকে অভিনন্দন। আশা করি আপনারা আর একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। প্যাকেট কিন্তু কাউকে দিয়েছো? দাদা দাদা, অনুরূপ এসে গেছে। হ্যাঁ, অনুরূপ এসে গেছে। মেরেছে রে, ওকে তো ঘন্টা দেরিকে আগে স্টেজ দেওয়ার কথা মিউজিশিয়ানদের জন্য। সেট কর আগে, চ আগে ওকে নিয়ে যাই গ্রিন রুমে। তারপর দেখো, চল 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 চল। আচ্ছা, কোনো অসুবিধা নেই তো স্যার? না, একদম অসুবিধা হয়নি। 1 ঘন্টা সময় চেয়েছিলাম, স্টেজটা তো আমার ট্রুপ চলে এসেছে। দরকার পাবো? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, সব পাবেন। এই মাত্র খবর পেলাম, সেটা আপনাদের সঙ্গে এসে শেয়ার করি। অনুরূপ আমাদের মধ্যে এসে গেছে। আরে আপনি আসছেন বলে এলাকা ছেড়ে এদিকে বলতে ভাই। আসুন আসুন। মেজমা, আচ্ছা, এটা ভালো কথা। সেটা হচ্ছে আমার বাড়ির লোকজন এসছে, কাছে অনুষ্ঠান বলে একটু বসানোর বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ, ওনাদের একটু দেখো সামনে সবাই দিকে যত বসে আছে। নিশ্চয় নিশ্চয়, চলুন চলুন চলুন। আপনারা বসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার জন্য গ্রিন রুম আছে স্যার, আপনি চলুন, আপনার সাথে গ্রিন রুমের ব্যবস্থা করছি। চলুন। আর কিছুক্ষণের মধ্যেই অনুরূপ এই মঞ্চে আসবে। আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, একটা ছোট্ট বিরতি চেয়ে নিচ্ছি। কারণটা আর কিছুই নয়, অনুরূপের সঙ্গে যন্ত্রানুষঙ্গে যে সমস্ত মিউজিশিয়ান দাদারা রয়েছেন তাদেরকে একটু সময় দিতে হবে, স্টেজটা ছেড়ে দিতে হবে তাদের মঞ্চসজ্জার জন্য, অ্যারেঞ্জমেন্টের জন্য। সেইটুকু সময় আমাদের দিন। তারপর অনুরূপ আসতে চলেছে আপনাদের জন্য পারফর্ম করতে এই মঞ্চে। স্যার, খালি হয়ে গেছে, ওইটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। চলুন। কিরে, দেখলি রাঙাদার কি ক্রেজ বলতো? তাই তো দেখছি রে। সত্যি আসবো না বলেছিলাম, এখন এত ভালো লাগছে না। হাজারো আমাদের বাড়ির ছেলে তোমার, সেই ছোট্ট থেকে ওকে মানুষ করেছি বলতে গেলে। আর এখন সেই ছেলের কত নাম কেউ হই করছিল ওর গাড়ি ঘিরে। আমার মনটা একদম শান্তি হয়ে গেছে দেখে। সত্যি সত্যি উই আর প্রাউড অফ অনুরূপ, না? এক্স্যাক্টলি। একটা কথা ভাবো, বাড়িতে একরকম, এখানে কমান্ডটা দেখলে উমা, এ কি? এটা ওর জমি, ওর জায়গা, ওর মাটি, ও শাসন করবে না? আর ডেফিনেটলি শাসন না করলেও টিকে থাকবে কি করে বলো? সার্ভাইভ করবে কি করে? না না, সে তো বটে। আর শোনো, সব থেকে বড় কথা, শাসন করার দম আছে, শাসন করার যোগ্যতা আছে, তাই শাসন করছে, তাই না? কি হলো রোদ্দুর? হাই, তুই ওখানে দাঁড়িয়ে কেন? আয় আয়। কিছু না, তোমরা যাও, আমি আসছি। এর আবার কি হলো? ঠিক আছে, তোমরা গিয়ে বসো, আমি দেখছি, আমি নিয়ে আসছি। বসো। ভাই চ ভাই, শোন, শুধু শুধু কষ্ট পাচ্ছিস কেন? কষ্ট পাবো কেন? কষ্ট পাচ্ছি না, এসো। তাকা আমার দিকে, তাকা। তো দাদাকে তুই মিথ্যে কথা বলবি? তুই দাদার থেকে লুকোচ্ছিস ভাই।
আমি জানি এসব গানের অনুষ্ঠানে এলে তো মঙ্গলের জন্য মন খারাপ করে, খুব স্বাভাবিক। মেয়েটা গানটা তো খারাপ গাইতো না। আমি কিছু ভাবছি না দাদা ভাই, কিছু মনে পড়ছে না আমার। চলে বসি। হ্যাঁ এই শোন, তুই মুখে যাই বলিস, আমি তো তোকে খুব ভালো করে চিনি। তোর মতো চাপা স্বভাবের ছেলে আর কটা হয়? দেখ ভাই, ভেতরে যা আছে চেপে রাখিস না, জমিয়ে রাখিস না, বের করে দে, সব বের করে দে, বলে দে ভাই। কার জন্য কষ্ট পাচ্ছিস তুই? যে মেয়েটা তোকে পছন্দ করে না, যে মেয়েটা তোকে ভালোবাসে না, যে মেয়েটা তোকে অস্বীকার করে, তার জন্য কষ্ট পাচ্ছিস তুই? তুই যে ওকে জোর করে বিয়ে করে এই বাড়িতে এনেছিস, সেটা ও কতবার বলেছে? কতবার বাড়িতে বলেছে তুই বল? ওর নজর ছিল রূপের দিকে। হ্যাঁ, রূপ কিন্তু ওকে বন্ধুর মতো দেখে। তোর সাথে বিয়ে হয়ে যাওয়ার পর রূপ ওর সঙ্গে সম্মানজনক একটা দূরত্ব মেনটেন করে অলওয়েজ। দেখ, তারপরে যদি ও হ্যাংলার মতো রূপের ঘরে গিয়ে থাক না দাদা ভাই, থাক না। একটা অনুষ্ঠানে এসছি আমরা বাড়ির সবাই, এখানে এই আলোচনাটা করার কোনো দরকার আছে তুই বল? 100 বার দরকার আছে ভাই। তুই বুঝতে পারছিস না এটা আমরা কেন করছি? আমি জানি কথাগুলো শুনতে তোর ভালো লাগছে না, কিন্তু তোকে বারবার হ্যামার করতে চাইছি একটাই কারণে, যাতে মানসিকভাবে তুই ওর থেকে সরে আসতে পারিস। আসবো কি করে বল দাদা ভাই? আমি তোর কাছেই নেই। ওর কাছে থাকলে কি আর আমি ওকে নিজের হাতে বাড়ি থেকে নিয়ে গিয়ে ওর বাপের বাড়িতে দিয়ে আসতে পারতাম? সরে আসবো কি করে? আমার না খালি একটা জায়গায় একটু মেনে নিতে অসুবিধা হয়, জানিস তো? এই পাহাড়ে এ বাড়ি যখন আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এত কষ্ট পেল। একা একা এখান থেকে পাহাড় পর্যন্ত চলে গেল, না খেয়ে না দে আমাকে খুঁজলো। আর যখন আমাকে খুঁজে পেল তখন ওর অত আনন্দ, আমাকে নিজেই নিয়ে গিয়ে পুজো পর্যন্ত দিল। এতটা কেউ কোনোদিন অভিনয় করতে পারে বল? সেই পুরোটা তো নিশ্চয়ই অভিনয় না, পুরোটা তো অভিনয় হওয়া সম্ভব না বল? সেই পুরোটা তো নিশ্চয়ই অভিনয় না, পুরোটা তো অভিনয় হওয়া সম্ভব না বল? 100 বার সম্ভব, 100 বার সম্ভব। সম্ভব বলেই তো করতে পেরেছে। দেখ ভাই, একটা কথাও খুব ভালো করে জানতো, তার আগে বাড়িতে যা ঘটনা ঘটে গেছে, ও যদি সবার আড়ালে সবার প্রথমে তোর কাছে পৌঁছতে না পারে, তোকে ভুলিয়ে ভালিয়ে ও নিজের করে নিজের মতো করে নিতে না পারে, তাহলে বাড়িতে এসে সব ঘটনা শুনে তুই ওকে বিশ্বাস করবি না। তুই যাতে বাড়ির লোকদের অবিশ্বাস করিস, সেই জন্য ওই ঘটনাটা ঘটেছে। ও নীলাঞ্জনাকে মিথ্যাবাদী সাজাবার চেষ্টা করেছে, ও রূপকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে যদি নীলাঞ্জনা দেখতে না পেতো, তাহলে ও কি বলতো? ও বলতো রূপই যা করার করেছে, ও কিছু করেনি, ওর কোনো দোষ নেই। আমরা তো রূপকে ভুল বুঝতাম, রূপের সঙ্গে আমাদের একটা ভুল বোঝাবুঝি তৈরি হতো। আমার সঙ্গে এটা কেন করলো দাদা ভাই? কেন করলো বল? দেখো, আমাকে ভালোবাসতে পারেনি সেটা তো দোষের নয়। ও হয়তো রূপকে ভালোবেসেছিল, সেটাও দোষের নয়। সেই পর্যন্ত সব ঠিক ছিল, বিশ্বাস কর। দরকার পড়লে আমি ওকে নিজে সবটা গুছিয়ে দিতাম। ও সুখে থাকার রাস্তা আমি বের করে দিতাম, কিন্তু তার পরেরটা করা খুব দরকার ছিল বল? আমার কি ভুল হয়েছিল বল দাদা ভাই? আমি তোকে বিশ্বাস করেছিলাম, আমার বিশ্বাসটা নিয়ে এভাবে খেলার খুব দরকার ছিল বল? আমি না আর কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না, জানিস? কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না, কোনোদিনও পারবো না। পারবিস? পারবি ভাই, কেন পারবি না? পৃথিবীতে কি শুধু মহলরাই আছে নাকি? এই পৃথিবীতে তো নীলাঞ্জনাও আছে। তোর বৌদির সঙ্গে আমার তো আজ অব্দি কোনো ব্যাপারে কোনো অশান্তি হয়নি। আমাদের তো কোথাও অবিশ্বাস তৈরি হয়নি। ভাই, একটা মেয়ে দিয়ে তুই
পৃথিবীর সব মেয়েদের বিচার করিস না। কেউ কি দেখেনি কত মন কত রং হলো রূপ কথা, গানের গায়ে স্বরলিপি আঁকা চল ফাগুন বউয়ের গাথা, ফাগুন বউয়ের গাথা। আমাদের সাথে বসবি একসাথে, চল। থ্যাংক ইউ স্যার। কি নাম তোমার? হ্যাঁ তুলবো, তুলে নেব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সবার সাথে তুলবো। পেনটা 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 ঠিক আছে, একটা সবাই মিলে একটা তুলে দাও আমায়। চলে এসো, এদিকে এসো। ঠিক আছে, হ্যাঁ রেডি রেডি, সবাইকে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই এসছে, একটু রেস্ট নিতে দাও। স্যার স্যার কফি আর হারুনের দোকানে গরম প্যাটিস স্যার। হ্যাঁ স্যার, কোল্ড ড্রিঙ্কস আনবো স্যার? আরে পাগল নাকি, গান গাইবো কোল্ড ড্রিঙ্ক খাবো? বলছি স্যার আপনি একটুখানি রেস্ট নিন, আমি স্টেজের ওদিকে আছি, দেখছি সব রেডি হয়ে গেল, আপনাকে ঠিক দেখে। না না, আপনি এখন যাবেন না, সবাই একটু বাইরে গেলে ভালো হয়, আপনার সাথে কথা আছে। তোমরা শুরু, তোমরা যাও, আমি ছবি তুলে নেবো, আমি ছবি তুলে নেবো। তোমরা যাও, শুরু নিয়ে যাচ্ছি। স্যার বলুন। হ্যাঁ মহুল গান গাইতে আসছে? হ্যাঁ স্যার, মানে আপনার কথা মতো ওনার বাড়ি থেকে 5,000 টাকা আমি অ্যাডভান্স করে দিয়ে এসেছি। প্রথমে ওনার বাড়ির লোকজন একটু গাইগুই করছিল, আসতে দেবে না বলে, কিন্তু পরে উনি রাজি হয়ে গেছেন। রাজি না হয়ে যাবে কোথায়? এখনো অনেক কিছুতে রাজি হতে হবে ওকে। কিন্তু কেন স্যার? দেখুন আপনাকে একটা খোলাখুলি কথা বলি, না মানে সারা বছর আপনাদের সাথে শো করি, আপনাদেরকে বলবো না তো কাদের বলবো বলুন? না মানে মানে বুঝতে পারলাম, মানে কোনো কি স্যার প্রবলেম হয়েছে স্যার? এই রে প্রবলেম মনে করলে প্রবলেম, প্রবলেম না মনে করলে প্রবলেম নয়। না না, সিম্পল ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে আমি তো আপনাকে ফোন করেছিলাম, মানে আপনার সাথে কথা হয়েছিল, এবং যে আমি আর মহুল একসাথে গান গাইবো, মানে ওটা আসলে একটা প্রজেক্ট ছিল। প্রজেক্টটা ছিল যে নতুন ট্যালেন্টদের খুঁজে তাদের ইন্ট্রোডিউস করা আর কি। এবং শুধু যে আপনার সাথে কথা হয়েছে এরকম নয়, অন্যান্য অর্গানাইজার যাদের সাথে সারা বছর কাজ করি তাদের সাথেও কথা হয়েছে। এবং আমরা সবাই ভেবেছিলাম, মানে আমি এটা বলেও ছিলাম যে আমাদের এই জুটিটা সাকসেসফুল হবে, হিট হবে, এবং সেই কারণে আপনারা প্রাথমিকভাবে রাজিও হয়েছিলেন। হ্যাঁ স্যার, আমরা তো সেই মতো প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম, মানে প্রচুর ব্যানার, হোর্ডিং, পোস্টার, এমনকি স্যার আমরা অটোতে করে বেরিয়েও অ্যানাউন্সমেন্ট করেছি, কিন্তু আলটিমেটলি আমরা তো আর আসতে পারলেন না। না ঠিক সেই কারণেই তো আমি তো আবার পরে আপনাকে ফোন করলাম, জানালাম যে জুটিটা এই মুহূর্তে পারফর্ম করতে পারবে না, একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনি তা বলেছিলেন। আসলে ব্যাপারটা যেটা হয়েছিল যে মেয়েটি নিজেই লাস্ট মুহূর্তে উইথড্র করে নিয়েছিল নিজেকে। মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না স্যার। মানে আপনার সাথে গান গাওয়ার জন্য মেয়েরা পাগল হয়ে থাকে, স্টেজ শেয়ার করার জন্য মেয়েরা মুখিয়ে থাকে, সেখানে একটা নতুন মেয়ে যাকে কেউ চেনে না, নতুন একটা ট্যালেন্ট, মানে এইরকম একটা সুযোগ অনায়াসে সে ছেড়ে দিল। শুনুন, এই অপমানটা আমি কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছি না, ফ্র্যাঙ্কলি বলছি। আপনি না নেওয়ারই তো কথা স্যার। এই সুযোগে আমি এর বদলা নিতে চাই। মহুলকে আমার সাথে স্টেজে গান গাইতে হবে, ও যেন একা স্টেজটা না পায়, মনে থাকবে? কিন্তু স্যার আমরা তো ও কথা বলিনি। দূর মশাই, আপনারা কেমন অর্গানাইজার? হ্যাঁ বলেননি, এবার বলবেন। আপনার কাছে ওই পুরনো পোস্টার টোস্টার যেগুলো ছাপানো হয়েছিল আছে তো? সে তো আছে। মিটে গেল। বলবেন যে ফেস লস হয়েছিল এবং সেই কারণে ওকে এখানে অনুষ্ঠান করতে ডাকা হয়েছে। আপনি আমার একটা কথা বলুন না, সিঙ্গার হিসেবে মহুলের কি গ্রহণযোগ্যতা আছে? একজন সিঙ্গার হিসেবে কি আপনারা ওকে এখানে অনুষ্ঠানে ডাকতেন?
মানে আমরা ব্যাপারটা আমি সবই বুঝতে পারছি, কিন্তু উনি যদি না শোনেন। আরে শুনবে না মানে শুনতে বাধ্য করবেন আপনি 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 ভালো করে কন্ট্রাক্ট পেপারটা পড়িয়েছিলেন ওকে? না মানে সেইভাবে কিছু পড়ানো হয়নি, মানে টাকা অ্যাডভান্স করেছিলাম, সেটার একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করি। মিটে গেল ওই পুরনো কন্ট্রাক্ট পেপারটা দেখিয়ে, মানে ওটা তো এরকম ভাবে বানানো হয়েছিল এই মর্মে যে আমি আর মহুল একসাথে গান গাইবো, ওটা দেখিয়ে দেবেন। কিন্তু সে তো আছে ঠিকই, কিন্তু সেটা নিয়ে আসো, সেটা নিয়ে এসে মহুলকে দিয়ে সই করিয়ে নিন। ও তো পড়বে টড়বে না, যদি পড়েও তাতে কিছু যায় আসে না, কারণ একবার আপনাদের খপ্পরে পড়ে গেলে তো ওর আর কোনো বেরোনোর পথ নেই এখান থেকে, তাই না? মোদ্দা কথা হচ্ছে আমি আমার মতো গান গাইবো, ঠিক সময় ওকে স্টেজে তুলে দেবেন। তার আগে অবশ্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটা অ্যানাউন্সমেন্ট করতে হবে। ওহ, বুঝে গেছি স্যার, অ্যানাউন্সমেন্ট করে দিতে হবে, তাই তো? মানে আগের বারে যে জুটিটা আসার কথা ছিল তারা আসতে পারেনি, এবারে এসছেন, আমাদের কথাটা রেখেছেন, এই তো স্যার? একদমই না। তাহলে অ্যানাউন্স করতে হবে যে আগে যখন জুটি বেঁধে গান গাওয়ার কথা ছিল তখন হঠাৎ করে অনুরূপ বলে যে সে আর জুটিতে গান গাইবে না, তাই অনুষ্ঠানটা হয়নি। আচ্ছা ঠিক আছে স্যার, কিন্তু তারপর? কিন্তু আজ অনুরূপ এখানে গান গাইছে শুনে সেই মেয়েটি মানে মহুল বোস, যার অনুরূপের সাথে জুটি বেঁধে গান গাওয়ার কথা ছিল, সে নিজে থেকে এসে অনুরূপের সাথে স্টেজ শেয়ার করে একটা গান গাইতে চান। একটা গান কিন্তু, এবং অনুরূপ যাতে ওনাকে গান গাইতে অ্যালাউ করেন। এই অ্যানাউন্সমেন্টটা মহুলকে গ্রিন রুম থেকে বার করার আগেই কিন্তু করে দিতে হবে। ও স্যার, বুঝে গেছি স্যার, মানে আপনাকে অপমান করেছিল, আপনি সেই অপমানের পাল্টা জবাব দিচ্ছেন, এই তো স্যার? বুঝে গেছি স্যার। বাহ, এই তো পরিষ্কার বুঝে গেছে। শুনুন, এইটুকু বুঝলেই হবে, এর থেকে বেশি আর বোধহয় বোঝার দরকার নেই। আর যদি আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে আপনার কিছু বলারও প্রয়োজন নেই। আর তারপর আমি যখন মহুলের সাথে গান গাইবো স্টেজে না হয় বলে দেবো যে দর্শকের ইচ্ছে রাখতেই আমি, যাই হোক, একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমি করে দেবো। আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু মাথায় রাখবেন আমি মহুলের সাথে স্টেজ শেয়ার করবো শুধুমাত্র একটা গানের জন্যই, তারপর আমি আমার মতো নেমে যাব। আসলে আমাকে রিফিউজ করেছিল তো, মন থেকে মেনে নিতে পারিনি, ঠিক সেই জন্যই আর কি। বুঝে গেছি স্যার, মানে যে এখনো জন্মায়নি সে আপনাকে রিফিউজ করার সাহসটা পায় কি করে, এটাই তো স্যার? বুঝে গেছি আমি। कुछ ना कहो, कुछ भी ना कहो। আমি বাড়িতে গিয়ে কথাগুলো বলতেই পারতাম ম্যাডাম, যে আগের কথা মতো অনুরূপের সাথে আপনাকে ডুয়েট গাইতে হবে, তাতে আপনি কি করতেন, না বলে দিতেন মুখের উপর। একটু চালাকি করেছিলাম আর কি। চলো 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 পাল্টা